নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকে একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে আমরা তুলে ধরব। দর্শক, সুপ্রিম কোর্টে হচ্ছেটা কি? সুপ্রিম কোর্টে হচ্ছেটা কি প্রশ্ন জাগছে সাধারণ মানুষের মধ্যে যে সুপ্রিম কোর্ট কি ছাবলামো করছে। প্রতিটা মামলাতে পশ্চিমবঙ্গে থেকে যতগুলো মামলা সুপ্রিম কোর্টে অ্যাপিল হয়েছে, প্রত্যেকটা মামলা নিয়ে রীতিমতো ছেলে খেলা হচ্ছে। আজকে শিক্ষাক্ষেত্রে আবার একটা ছেলে খেলার নমুনা দেখালো সুপ্রিম কোর্ট। দর্শক, আমরা জানি সুপ্রিম কোর্টের বিরুদ্ধে আমরা কথা বলছি, দেশের সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে কথা বলছি, কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে দীর্ঘ 2011 সাল থেকে একের পর এক মামলা হয়েছে সুপ্রিম কোর্টে, কিন্তু কোনো মামলারই কোনো কিনারা হয়নি। সেই কারণেই প্রশ্ন উঠছে, সাধারণ মানুষ প্রশ্ন করছে। তার কারণ হচ্ছে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে প্রধান বিচারপতি থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী প্রত্যেকের স্যালারি হয়। তাই প্রত্যেকটা সাধারণ মানুষের জানার আগ্রহ আছে, জানার ইচ্ছে আছে, এবং তাদেরকে জানাতে বাধ্য সুপ্রিম কোর্টে। দর্শক, আজকে যে ঘটনাটা আমরা দেখলাম সেটা হচ্ছে 25,753 জনের যে চাকরি ঝুলে রইল, সেই চাকরি আজকেও ঝুলে রইল। 2016 সালে এসএসসির গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেটার উপর স্টে করে 3 মাসের সময় দিয়েছিলেন। বলা হয়েছিল প্রত্যেককে হলফনামা দিয়ে জানাতে হবে, এবং প্রতিটা হলফনামায় লেখা থাকবে যে যদি কারোর চাকরি অবৈধভাবে হয়ে থাকে, যদি প্রমাণ হয়, তাহলে সেক্ষেত্রে চাকরি বাতিল হবে। শুধু তাই নয়, যত দিন পর্যন্ত তিনি স্যালারি তুলেছেন তার উপরে 12% যোগ হয়ে সেই স্যালারির টাকা ফেরত দিতে হবে, এবং প্রত্যেককে, রাজ্য সরকারকে, এসএসসি কে প্রত্যেককে হলফনামা দিয়ে জানাতে বলা হয়েছিল। এবং 3 মাস সময়ের পর আজ 16 জুলাই সেই মামলার দিন ছিল, এবং সেই মামলা আজকে ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে উঠেছিল। কিন্তু দুর্ভাগ্য আমাদের এই পোড়া কপাল দেশে, তারিখের পর তারিখ শুধু দিতে পারে সুপ্রিম কোর্ট। মানুষের যে অধিকার, সেই অধিকার প্রয়োগ করতে দিতে পারেন না সুপ্রিম কোর্ট। আজকে তা আবার প্রমাণ হয়ে গেল। কেন এত সময় লাগবে? যেখানে একেবারে প্রমাণিত যে দুর্নীতি হয়েছে, মানুষের হাতে হাতে প্রমাণ আছে যে দুর্নীতি হয়েছে শিক্ষা ক্ষেত্রে, যেখানে সুপ্রিম কোর্টের এত কেন সময় লাগবে? এবং আজকে যখন রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যখন বলছেন যে রাজ্য সরকার চাইছেন হলফনামা দিতে, তাহলে এতদিন দেননি কেন? এই প্রশ্নটা সুপ্রিম কোর্ট কেন করলো না? হয়তো সুপ্রিম কোর্টের অনেক বড় বড় আইনজীবী যারা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার রোজগার করেন আইনি মারফত, তারা হয়তো বলবেন, ভাই তুমি কেন বলছো এসব কথা, তুমি বেশি জানো আইনে, তোমাকে জেলে পুরে দেবো। এই ধরনের কথা আসবে, আমরা জানি। এই ধরনের কথা, এই ধরনের ব্যঙ্গাত্মক উক্তি আসবে। আমরা একজন সাধারণ মানুষ হিসাবে প্রশ্ন করছি, রাজ্য সরকার থেকে শুরু করে এসএসসি দপ্তর এবং যে সমস্ত ভুয়ো শিক্ষকেরা চাকরি করছে, তাদেরকে 3 মাস তো সময় দেওয়া হয়েছিল, তারা কেন হলফনামা জমা দিলেন না? এই প্রশ্ন সুপ্রিম কোর্টের কোন বিচারপতির মাথায় এলো না, বা কেউ করার সাহস দেখালেন না মমতা ব্যানার্জির সরকারকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়িয়ে বলছেন বিচারপতিদের সামনে যে আমরা, রাজ্য সরকার মনে করছেন যে তারা হলফনামা জমা দিতে চাইছেন। হলফনামা? চোর করেছে চুরি, তাকে সুযোগ দেওয়া হলো 3 মাস, তারপরে তার কাছ থেকে হলফনামা জমা নেওয়ার জন্য আরো 2 সপ্তাহ সময়। এটা কি চ্যাংড়ামো হচ্ছে? সুপ্রিম কোর্টটা কি এটা চ্যাংড়ামো করার জায়গা, ছেলে খেলার জায়গা? প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে, প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র চ্যাংড়ামো হচ্ছে। ডিএ মামলা পিছিয়ে যাচ্ছে একের পর একদিন, কোনো দিনই মামলা হচ্ছে না। কেন হবে না? যারা সুপ্রিম কোর্টে বসেন, যে সমস্ত বিচারপতিরা, তাদের যদি বিচারপতি কম হয়ে থাকে, বা বিচারপতি কম হয়ে গেছে বলে আইনি জটিলতা তৈরি হচ্ছে, ভালোভাবে শুনানি হচ্ছে না, তার জন্য নতুন বিচারপতি কেন নিয়োগ হচ্ছে না? এর দায় কি সাধারণ মানুষের?
এর সমস্ত দায় সাধারণ মানুষের, শুধুমাত্র সমস্ত কিছু দায় সাধারণ মানুষের উপর চাপিয়ে দিয়ে আমরা মজা নেব, আমরা মজা করব, আমরা মজা লুটবো, ভারতবর্ষের যত ক্রিম সেই ক্রিম আমরা খাবো, কিন্তু সাধারণ মানুষ, গরিব মানুষ, মেহনতি মানুষ তারা কিছু পাবে না। এ কোন ধরনের রাজনীতি চলছে ভারতবর্ষে? আমরা প্রশ্ন করছি দর্শক, আমাদের প্রশ্ন করার হাক আছে। আমরা বারবার যখনই যে কোনো জায়গায় যখন যেরকম অবস্থায় থাকবো বারবার করে প্রতিবাদ করব, কারণ এই ধরনের অসভ্যতা হতে দেওয়া যায় না। কিসের আইনি জটিলতা? যেখানে একটা ক্যাবিনেট মিলে সিদ্ধান্ত নিয়েছে চাকরি দুর্নীতি, সেইখানে তথ্য প্রমাণ সমস্ত কিছু আছে, তারপরে তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, দিব্যি তাদের কোনো সাজা হয় না, সিবিআই কে আটকে দেওয়া হচ্ছে তদন্তের জন্য, বেরি পড়িয়ে দেওয়া হচ্ছে যে তারা যাতে তদন্ত ঠিক করে করতে না পারে। এবং আজকে 3 মাস পর ডেট, তারপরে আবার 2 সপ্তাহ পিছিয়ে যাচ্ছে। সময়ের কি কোনো মূল্য নেই? যে সমস্ত ছেলেমেয়েরা এই সমস্ত অশিক্ষিত, অবদ্ধ, যারা পয়সার বিনিময়ে চাকরি পেয়েছে তাদের কাছে পড়াশোনা শিখছে, তাদের ভবিষ্যতের দাম কে দেবে? প্রধান বিচারপতি, ভারতবর্ষের প্রধান বিচারপতি সেই দাম কি দিতে পারবেন? যে ছেলেটা শিখতে পারছে না, শিক্ষার আলোয় অন্ধকারে পড়ে আছে, যে ছেলে মেয়েগুলো আজকে এই সমস্ত বর্বর শিক্ষকদের কাছে শিক্ষা নিচ্ছে, তারা কি শিখছে? তাদের মূল্য কে দেবে? আমরা প্রশ্ন করছি ভারতবর্ষের প্রধান বিচারপতির কাছে। মিলদ, আপনি তো মিলদ, আপনি প্রধান বিচারপতি, আপনি ভারতবর্ষের প্রধান বিচারপতি, আপনাকে ভারতবর্ষের প্রতিটা মানুষ দেবতার আসনে বসান, অথচ আপনি পশ্চিমবঙ্গে এসে বলছেন কি যে আপনারা দেবতা নন, আপনারা মানুষ, এবং সেই মানুষের জন্যই বারবার আপনারা ভুল করবেন এবং কোনো মানুষ, কোনো সংবাদ মাধ্যম প্রতিবাদ করবে না। এ কোন ধরনের ভারতবর্ষে আমরা বাস করছি? আমরা বারবার করে বলছি দর্শক, দিয়ে মামলা যেরকম বারবার করে পিছিয়ে যাচ্ছে, তার পেছনে মূল কারণ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। এবং এই শিক্ষা ক্ষেত্র দুর্নীতির ক্ষেত্রেও দেখা যাবে বারবার করে ডেটের পর ডেট, তারিখের পর তারিখ শুধু পড়ে যাবে, বিচার হবে না। যে সমস্ত ছেলে মেয়েরা, যে সমস্ত মন্ত্রীরা টাকার বিনিময়ে চাকরি দিল, যে সমস্ত ছেলে মেয়েরা শিক্ষাগত যোগ্যতা নেই, যাদের কোয়ালিফিকেশন নেই, যারা টাকার বিনিময়ে চাকরি পেল, তারা বহাল তবিয়তে চাকরি করছে। আর যে সমস্ত গুণী মায়ের ছেলে মেয়েরা যারা রাস্তায় বসে আছে দীর্ঘদিন ধরে চাকরির জন্য, যাদের প্রকৃত শিক্ষা আছে, যারা বাংলা তথা ভারতবর্ষের মানুষ সমাজকে গড়ে তুলতে পারে, সমাজ গড়ে তোলার জন্য যারা হত, সেই সমস্ত ছেলে মেয়েরা রাস্তায় বসে আছে দিনের পর দিন, এই ঝড় জল তুফানের মধ্যে দিয়ে তারা দাঁড়িয়ে আছে। তারা আশা করে আছে যে সুপ্রিম কোর্ট তাদেরকে একটা না একটা দিন আসবে, সেই দিনকে তাদের সঠিক আলোর দিশা দেখাবেন। কিন্তু এ কোন আলোর দিশা? ভারতবর্ষের মতন গণতন্ত্র রাষ্ট্রে এ কোন পথে চলেছে সুপ্রিম কোর্ট? এই নিয়ে কিন্তু আমাদের সত্যি কথা বলছি দর্শক, আমরা আতঙ্কিত, আমরা ভীত, আমরা স্তম্ভিত। আমরা মনে করি ভারতবর্ষের রাজনীতির আঙিনায় মুড়ে গেছে সুপ্রিম কোর্ট, এবং যার ফলে দিনের পর দিন শুধু তারিখ আর তারিখ পাচ্ছে সাধারণ মানুষ। আজকে কলকাতা হাইকোর্টে যতগুলো রায় আমরা দেখব, প্রতিটা রায় দেখব, সবকটা রায় সুপ্রিম কোর্টে গিয়ে স্টে হয়ে যাচ্ছে। দিনের আলোর মতন পরিষ্কার যে কি হচ্ছে। বাংলার যারা দুর্নীতি করলো, যারা হাজার হাজার কোটি টাকা বাংলার ছেলে মেয়েদের কাছ থেকে লুট করলো, সারদা থেকে নারদা, নারদা থেকে রোজভ্যালি, রোজভ্যালি থেকে বিভিন্ন চিটফান্ড কোম্পানি, বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে, শিক্ষা চাকরির ক্ষেত্রে, শিক্ষা দপ্তরের ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে যারা চুরি করলো, যারা দুর্নীতি করলো, তারা দিনের আলোর মতো রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলছে যে আমাদের ভোট দিনা, তারা ভোটে জিতছে, যে তারপরে সুপ্রিম কোর্ট সেই ভোটের দিকে তাকিয়ে তাদের বিরুদ্ধে কোনো রায় দিচ্ছে না। এটা কি ধরনের সভ্যতা? এটা কি ধরনের সমাজ ব্যবস্থা? সেই জন্য আমাদের অন্তত এইটুকু আমরা বলবো যে আমাদের সত্যি কথা বলছি দর্শক, আমাদের লজ্জা করছে, আমরা অপমানিত বোধ করছি, আমরা ঘৃণা বোধ করছি যে কোন ভারতবর্ষে আমরা বাস করি, যেখানে সাধারণ মানুষের যে বিচার, সেই বিচার হতে এত বিলম্ব। অথচ আজকেই যদি অভিষেক ব্যানার্জির কোনো মামলা থাকতো, তাহলে সঙ্গে সঙ্গে তাকে রক্ষা কবচ দিয়ে দেওয়া হতো। এই কোন দেশে আমরা বাস করছি যেখানে ডিএর মতন মামলা সেখানে দিনের পর দিন ঝুলিয়ে রাখা হয়েছে, যেখানে শিক্ষা ক্ষেত্রে মামলা
3 মাস সময় দিল সুপ্রিম কোর্ট, তারপরেও সময় চাইছে রাজ্য সরকার, আর রাজ্য সরকারকে কিছু বলা হচ্ছে না, এসএসসি কে কিছু বলা হলো না। তারা দিব্যি সময় পেয়ে গেল 2 সপ্তাহ। কেন এই সময় দেওয়া হবে তাদেরকে? কিসের জন্য? কোন মূল্যের কারণে তারা এত সময় পাচ্ছে? এই প্রশ্ন সাধারণ মানুষ, বাংলার কোটি কোটি মানুষ সুপ্রিম কোর্টকে জিজ্ঞাসা করছে যে কেন তাদেরকে বারবার করে সময় দেওয়া হবে, কেন বাংলার ছেলেমেয়েরা প্রকৃত রায় পাবে না সুপ্রিম কোর্ট থেকে? যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের কেন শাস্তি হবে না? যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করেছে তাদের কেন শাস্তি হবে না? শাস্তি হলে এই শাস্তি কবে হবে? দর্শক, আসুন আমরা আজকের এই প্রতিবেদনে দিল্লি থেকে আমাদের বিশেষ সাংবাদিক তিনি জানাচ্ছেন যে অ্যাকচুয়ালি আজকে সুপ্রিম কোর্টে কি হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন দর্শক, ঝুলেই রইল 25,753 জনের ভাগ্য। নিয়োগ দুর্নীতির জেরে 2016 সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। ওদিকে সুপ্রিম কোর্টে উচ্চ আদালতের পাল্টা মামলা হলে 16 জুলাই পর্যন্ত সবার চাকরি বহাল রেখেছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিন সেই মামলা শুনানির জন্য উঠলে 3 সপ্তাহ পরে ডেট দিল শীর্ষ আদালত। কেন পিছিয়ে গেল এসএসসি মামলার শুনানি? এদিন এসএসসি মামলা শুনানির জন্য উঠলে রাজ্য জানায় তারা সুপ্রিম কোর্টে হলফনামা দিতে চায়। সর্বোচ্চ আদালতে রাজ্যের তরফে হাজির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও এসএসসিও হলফনামা জমা দেওয়ার আর্জি জানায় প্রধান বিচারপতির বেঞ্চে। এরপরেই সেই আবেদন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানায় আগামী 2 সপ্তাহের মধ্যে রাজ্য এবং এসএসসি সহ সমস্ত পক্ষকে এই মামলায় হলফনামা দিতে হবে। তারপরে কারো হলফনামা গ্রহণ করবে না আদালত। 3 সপ্তাহ পর ফের যে মঙ্গলবার আসবে সেই দিন এই মামলা শুনানির জন্য উঠবে বলে জানালো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানায় আগামী 2 সপ্তাহের মধ্যে রাজ্য এবং এসএসসি সহ সমস্ত পক্ষকে এই মামলায় হলফনামা দিতে হবে। তারপরে কারো হলফনামা গ্রহণ করবে না আদালত। 3 সপ্তাহ পর ফের যে মঙ্গলবার আসবে সেই দিন এই মামলা শুনানির জন্য উঠবে বলে জানালো সুপ্রিম কোর্ট। গত এপ্রিল মাসে এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে 48 ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ। এর আগে এসএসসি চাকরি বাতিল মামলা শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছিলেন, প্যানেলের বাইরে নিয়োগ করা হচ্ছে, এটা তো সম্পূর্ণ জালিয়াতি। এর আগে অবৈধ নিয়োগের কথা স্বীকার করে নেয় কমিশনও। শেষ অবধি 8,324 জনের নিয়োগ অবৈধ বলে সুপ্রিম কোর্টে জানিয়েছিল এসএসসি। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল এসএসসি যোগ্য অযোগ্য বিভাজন করতে পারলে পুরো প্যানেল বাতিল করা ঠিক হবে না। সব পক্ষকে নিজেদের বক্তব্য জানানোর সময় দিয়েছিল আদালত। সেই সময় সব পক্ষের বক্তব্য শুনে হাইকোর্টের রায় স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় প্রায় 26,000 চাকরি বাতিলের যে নির্দেশ হাইকোর্টের 2 বিচারপতি ডিভিশন বেঞ্চ দিয়েছিল তাতে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। আদালত জানায় এখনই কারো চাকরি বাতিল নয়, যোগ্য অযোগ্য মিলিয়ে 25,573 জনেরই চাকরি আপাতত বহাল রাখে সুপ্রিম কোর্ট। আজ 16 জুলাই সেই মামলারই শুনানিতে আরও কিছুটা সময় নিল রাজ্য এসএসসি। সংবাদ আবির্ভাব নিউজ, নিউ দিল্লি। আপনারা দেখলেন যে সুপ্রিম কোর্টের আজকের এই যে মামলা, শিক্ষাক্ষেত্রে যে মামলার দিকে তাকিয়ে আছে লক্ষ লক্ষ ছেলে মেয়ে, 25,000-এর ওপর ছাত্রছাত্রীর ভাগ্য নির্ভর করছে, অথচ সেই ভাগ্যকে নিয়ে ছেলে খেলা করছে সুপ্রিম কোর্ট। দিনের পর দিন, তারিখের পর তারিখ, শুধু তারিখ দেখছে। হিন্দি ফিল্মের মতন, বাংলা ফিল্মের মতন যেরকম আমরা ফিল্মে দেখি, শুধু একের পর এক তারিখ। দর্শক, সুপ্রিম কোর্টের প্রতি আমাদের কোনো ইয়ে নেই। আমরা মনে করি ভারতবর্ষের মূল যে স্তম্ভ আইনি ব্যবস্থা এবং তার প্রধান হচ্ছে সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্টকে বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ মন্দির মনে করেন, এবং সেখানে যারা থাকেন, যারা বিচারপতি, তাদেরকে ভগবানের জায়গা দিয়ে রেখেছেন। অথচ সেই ভগবান যদি দানব হয়ে ওঠে তাহলে তার প্রতিবাদ তো করতেই হবে, কারণ প্রত্যেকটা প্রতিবাদী একটা বড় আকার ধারণ করবে পরিবর্তনের, এবং সেই পরিবর্তনই কিন্তু হবে আসল পরিবর্তন। দর্শক, আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো কমেন্ট থাকে, কোনো বক্তব্য থাকে, আমাদের যদি কোথাও কোনো ভুল বক্তব্য থাকে, অবশ্যই আপনারা আমাদের কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।